मंगलपुर में कोई शादी नहीं करता। वधूसुर आएगा, चमगादड़ों की सेना के साथ लोगों को मार देगा। রাজস্থানের এমন একটি গ্রাম যেখানে বিয়ে মানেই মৃত্যুর ডাক। নতুন বউকে তুলে নিয়ে যায় এক ভয়ঙ্কর রাক্ষস, আর সেই ভয়ে বহু বছর ধরে এখনো পর্যন্ত এই গ্রামে একটাও বিয়ে হয়নি। কিন্তু কোটি টাকার সম্পত্তির লোভে এক পরিবার যখন সেই অভিশপ্ত গ্রামে এসে বিয়ের আয়োজন করে, তখন তারা জানতে পারে এমন এক ভয়ঙ্কর সত্যি কথা যা তাদের কল্পনারও বাইরে ছিল। একদিকে ভয়ঙ্কর রাক্ষস, অন্যদিকে কালো জাদু, আর শেষ মুহূর্তে এমন একটা টুইস্ট যা পুরো গল্পটাকেই পাল্টে দেয়। অ্যান্ড ইয়াস, টুডে টাইমলাইন বাংলা প্রেজেন্ট 2026-এর সেরা একটি হরর কমেডি সিনেমা ভূত বাংলা। তো কাহিনীর শুরুতে আমরা কয়েকজন ছেলেকে দেখতে পাই যারা কিনা একটি রেল স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এইখানে তারা একজন ভিখারি মানুষকে দেখতে পায় আর মঙ্গলপুর গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে যে ওই গ্রামে বিয়ে হয় না কেন, আর ওই গ্রামে যে রহস্য আছে তা কি সত্যি। ভিখারিটি বলে, হ্যাঁ একদম সত্যি, ওই গ্রামে বধূসুর নামের এক ভয়ঙ্কর দানব আছে যে কিনা গ্রামে নতুন বিয়ে করা বউকে তুলে নিয়ে চলে যায়। আর যদি কেউ অন্য গ্রামে বিয়ে করে এই গ্রামের উপর থেকেও যায়, বধূসুর তাকেও ছাড়তো না। কিন্তু একদিন ওই গ্রামে দুষ্মন্ত আচার্য নামের এক নামকরা পণ্ডিতের মৃত্যু হয়ে যায়, যার কাছে কোটি টাকার সম্পত্তি ছিল। তো নিয়ম অনুযায়ী দুষ্মন্ত আচার্যের সমস্ত সম্পত্তি তার নাতনি মীরার নামে হয়ে যায়, যে কিনা তার বাবা বাসুদেব আর তার দাদা অক্ষয় কুমার, মানে যার নাম অর্জুন, তাদের সঙ্গে লন্ডনে থাকতো। তো একদিন যখন তাদের বাবা বাসুদেব, যার ক্যারেক্টার প্লে করেছে আমাদের বাংলা থেকে যিশু সেনগুপ্ত, তো সে কোনো কারণে লন্ডন ছেড়ে অন্য একটি দেশে চলে গিয়েছিল। তো কিছুদিন পর তাদের বাড়িতে একজন উকিল এসে কিছু কাগজপত্র দেখিয়ে বলে যে মঙ্গলপুর গ্রামের দুষ্মন্ত আচার্যের একটা বিশাল বড় রাজমহল আর কিছু সম্পত্তি, কিছু টাকা এখন মীরার নামে লেখা হয়েছে। এই কথাটা শুনে ভাই বোন তো খুব খুশি হয়ে যায়, তারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা কোটিপতি হয়ে যাবে বলে। তো যাই হোক, এইখানে আমরা জানতে পারি যে কিছুদিন পর মীরার বিয়ে আছে, তাই তার দাদা মানে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নেয় যে বোনের বিয়ে ওই মঙ্গলপুরের রাজমহলের ভেতরেই দেওয়া হবে। ফোন করে এই কথাটি সে তার বাবাকে বলতে যাবে, কিন্তু ফোন আর লাগে না। কিন্তু এইদিকে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বোনের বিয়ে ওই রাজমহলের ভেতরই হবে, আর যাই হয়ে যাক। কিন্তু তার আগে আমি নিজে গিয়ে পুরো রাজবাড়িকে চেক করব, তারপর সবকিছু সাজিয়ে গুছিয়ে আত্মীয় পরিজনকে ডাকবো। তো সময় নষ্ট না করে পরের দিনই অর্জুন রাজস্থানের মঙ্গলপুর গ্রামে চলে আসে, আর ট্রেনে যাওয়ার সময় প্রিয়া নামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটি বলে সে নাকি রাইটার। তো যাই হোক, এরপর মঙ্গলপুরে অর্জুনের সঙ্গে শান্তারাম নামের এক লোকের পরিচয় হয়, যে কিনা সেই রাজমহলের ম্যানেজার। শান্তারাম নামের লোকটি অর্জুনকে তার দাদুর রাজমহলে নিয়ে যায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। চারিদিকে ধুলে ভর্তি, মাকড়সার জাল, বদ্ধ একটা প্যালেস, আর এইখানে অনেকগুলো কমেডি সিন দেখানো হয়। তো যাই হোক, কমেডি সিনকে যদি আমি একটু স্কিপ করি আর মেন স্টোরিকে এগিয়ে নিয়ে যাই, তো শান্তারাম অর্জুনকে বলে যে এই রাজমহলে বধূসুর নামের এক ভূতের ছায়া আছে, যার জন্য তার দাদু এই রাজমহল ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছিল। শুধু মাঝে মাঝেই পূর্ণিমার দিনে এই রাজমহলের ভেতরে একটি বিশেষ রুম আছে, সেখানে পুজো পাঠ করতে তোমার দাদু আসতো, কিন্তু সেই রুমের দরজা সবসময় বন্ধ থাকে, আর তার চাবি কার কাছে আছে কেউ জানতো না। তো এরপর শান্তারাম অর্জুনকে নিয়ে অন্য একটি বাড়িতে যায়, যেখানে আগে তার দাদু থাকতো। এইখানে কালী নামের এক দারোয়ানের কাছ থেকে রাজমহলের কিছু ডকুমেন্টস নিয়ে আবার সেই পুরনো রাজবাড়িতে ফিরে আসে। তো পরের দিন জগদীশ নামের একজন কন্ট্রাক্টরকে ডাকা হয়, যে কিনা এই পুরো বাড়িটাকে পরিষ্কার করে ভালো করে ঝাঁ চকচকে করিয়ে নতুন করে তুলবে, কারণ কিছুদিন পর অর্জুনের বোনের বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনে শান্তারাম ভয় পেয়ে যায়, আর অর্জুনকে বলতে থাকে এই গ্রামে বিয়ে করা কোনো অভিশাপের থেকে কম নয়। বধূসুর এসে বিয়ে করা বউকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু জগদীশ আর অর্জুন দুজনেই এই কথায় বিশ্বাস করে না, কারণ দুজনেই আধুনিক দুনিয়ার বাসিন্দা, আর জগদীশ এই কন্ট্রাক্টর এসেছিল শুধুমাত্র অর্জুনের টাকা খাওয়ার জন্য, আর যদি বিয়ে না হয় তাহলে সে টাকা খাবে কি করে। তাই জন্য সে অর্জুনকে বারে বারে বলতে থাকে যে আরে ভাই, এই সব মিথ্যে কথা একদম বেকার, বিশ্বাস করে কোনো লাভ নেই। কিন্তু এরপর শান্তারাম অর্জুনকে এই গ্রামের ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে বলতে থাকে যে বহু বছর আগে এক অসুরের মেয়ে দেবতার ছেলেকে ভালোবেসে ফেলে, আর পরে যখন তাদের সন্তানের জন্ম হয় তখন সেই বাচ্চাটিকে না তো দেবতারা গ্রহণ করেছিল, আর না রাক্ষসেরা নিজের কাছে রেখেছিল। এমনকি দেবতারা ওই বাচ্চাটিকে মারার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। কিন্তু ঠিক সেই সময় বাচ্চাটির মা মানে সেই অসুরের মেয়ে চলে আসে, আর নিজের সন্তানকে নিয়ে অন্ধকারের রাজা অন্ধকার দ্বার কাছে গিয়ে বাচ্চাটিকে দিয়ে মারা যায়।
পরবর্তীকালে সেই অন্ধকারে রাজা বাচ্চাটিকে মঙ্গলপুরের জঙ্গলের মধ্যে হাজার হাজার বাদুরের কাছে লুকিয়ে দেয়। কয়েকটা বছর পর সেই বাচ্চাটি হয়ে যায় বধূসুর, যে কিনা ভগবান শিবের কাছে তপস্যা করে শক্তি অর্জন করেছিল। কিন্তু যেহেতু বধূসুর কেবলমাত্র রাত্রি বেলাতেই বের হয়, তাই একদিন অমাবস্যার দিনে তার সমস্ত বাদুর সেনাকে নিয়ে দেবতাদের ওপর হামলা করে দেয়। এই রকম ভয়ঙ্কর সিচুয়েশন দেখে ভগবান বিষ্ণু এক সুন্দর অপ্সরাকে মঙ্গলপুরের জঙ্গলে পাঠিয়ে দেয়, যেই মেয়েটির কাছে বিদ্যুতের মতো শক্তি ছিল। তো এইখানে বধূসুর বৃক্ষশ্রেণীকে দেখে একদম পাগল হয়ে যায়, আর যখন তারা দুজনে বিয়ে করতে যাবে ঠিক তখনই বৃক্ষশ্রেণী হাতে একটা বিদ্যুতের চাকু নিয়ে বধূসুরের বুকে গেঁথে দেয় আর তাকে প্রাণে মেরে ফেলে। কিন্তু পরবর্তীকালে কয়েকজন তান্ত্রিক বধূসুরের দেহকে নিয়ে গিয়ে তাকে আবার জীবন্ত করে তোলার চেষ্টা করতে থাকে আর তার নামে একটা মন্দির তৈরি করে। কিন্তু সেই অপ্সরা বৃক্ষশ্রেণী বধূসুরকে আটকানোর জন্য সেই মন্দিরের সামনে বিশাল একটা গাছ হয়ে চিরজীবনের জন্য দাঁড়িয়ে আছে। আর এইদিকে বধূসুরের দেহ নষ্ট হয়ে গেলেও তার আত্মা বদলা নেওয়ার জন্য পুরো মঙ্গলপুরে গ্রামে ঘুরতে থাকে। আর যেহেতু সে নতুন বিয়ে করা মেয়ের কাছে ধোঁকা খেয়েছিল, তাই সে মঙ্গলপুরের গ্রামে নতুন বিবাহিত বউকে তুলে নিয়ে পালিয়ে যায়। কিন্তু অর্জুন শান্তারামের কোনো কথাই বিশ্বাস করে না। তার এমনটা মনে হতো যে এই লোকটি হচ্ছে আসলে চোর, যে কিনা আমাদের বাড়ি থেকে আমাদেরকেই ভাগিয়ে দিয়ে বাড়ির প্রত্যেকটা পুরনো জিনিসকে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করবে। তাই অর্জুন তাকে বলে, তুমি যদি আমাদের এই বাড়িতে বোনের বিয়ে দিতে না দাও তাহলে কিন্তু তোমাকে কাজ থেকে বের করে দেব। তো পরের দিন জগদীশ প্রায় 20 থেকে 25 জন লোককে নিয়ে এসে পুরো মহলটাকে পরিষ্কার করে বিয়ের আয়োজন করতে শুরু করে। আর সে তার ভাই সুন্দরকেও ডেকে নিয়ে আসে। এইখানে সুন্দরের ক্যারেক্টার প্লে করেছে আমাদের রাজপাল যাদবজি, খুবই ফানি একটা ক্যারেক্টার। আর তোমরা যদি মুভিটা দেখো তাহলে বুঝতে পারবে যে এইখানে কতটা কমেডি সিনকে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, সুন্দর একজন কারেন্ট মিস্ত্রি। তো একদিন সে কাজ করতে গিয়ে ভুল করে কিছু তার কেটে দেয়, যার জন্য অর্জুন খুব জোরে একটা কারেন্টের ঝটকা খায়। তো অর্জুনের এমন অবস্থা হয় যে উঠতেও পারে না, আর সবাই ভেবেছিল যে হয়তো সে মারা গেছে। কিন্তু তখনই প্রিয়া নামের সেই মেয়েটি, যার সঙ্গে অর্জুনের প্রথমবার সেই ট্রেনে পরিচয় হয়েছিল, তো মেয়েটি এসে সিপিআর দিয়ে মানে তাকে বুকে অনেকবার জোরে চাপ দিয়ে অর্জুনকে বাঁচিয়ে তোলে। তো এইখানে মেয়েটি অর্জুনকে বলে যে সে নাকি রাইটার, আর সে এই গ্রামের বধূসুরের টেম্পেল আর কিছু কাহিনী সম্পর্কে লিখতে এসেছে। কিন্তু সেই দিনই রাত্রে বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটতে থাকে, আর অনেকেই সেই রাজমহলের ভেতরে কালো ছায়া দেখতে পায়। আর সেই দিনই সেই কালো ছায়া জগদীশের ভাই সুন্দরকে নিজের বশে করে নেয়, আর লোকটি হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে চলে যায়। জগদীশ আর অর্জুন ব্যাপারটা বুঝতে না পেরে তারাও সুন্দরের পেছনে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর এইখানে এসে প্রথমবার তারা এই মঙ্গলপুরের ভয়ঙ্কর কাহিনী অনুযায়ী সেই বধূসুরের মন্দির আর বিশাল একটি বৃক্ষশ্রেণীর গাছ দেখতে পায়। কিছুক্ষণ পর সুন্দরের হোশ চলে আসে, আর তখনই পুরো জঙ্গলে কালো বাদুড়ে ছেয়ে যায়, আর তারা কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। কিন্তু পরের দিন সকালে অর্জুন শান্তারামকে বলে যে কাল রাত্রে যা দেখলাম সবই মনের ভুল, ওইসব কিছুই নয়। কিন্তু প্রিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো, আমিও দেখতে চাই যে ওইখানে সত্যিকারে কোনো মন্দির বা কোনো গাছ আছে কিনা। তো কথা অনুযায়ী অর্জুন প্রিয়াকে নিয়ে সেই জঙ্গলে চলে যায়। আর এইখানে সুন্দর একটি গান দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে অর্জুন প্রিয়াকে ভালোবেসে ফেলেছে। কিন্তু প্রিয়া বারে বারে অর্জুনের এই ভালোবাসাকে ইগনোর করার চেষ্টা করত। কিন্তু যাই হোক, কিছুক্ষণ পর তারা দুজন সেই জঙ্গলের মধ্যে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বধূসুরের মন্দির আর বিশাল বৃক্ষশ্রেণীর গাছ ছিল। প্রিয়া বুঝতে পারে যে ওই বিশাল গাছের ভেতরে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পুরো এরিয়াতে কালো বাদুড়ে ছেয়ে যায়, আর চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। এইরকম অবস্থা দেখে প্রিয়া অর্জুন ভয়ে সেইখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে সেই বিশাল গাছের ভেতর দিয়ে বড় বড় দাঁত, বড় বড় কান, বাদুড়ের মতো এক নররাক্ষস বেরিয়ে আসে। অ্যান্ড ইয়েস, এটাই হলো সেই কালো ছায়া যাকে আমরা রাজমহলের ভেতরে দেখতে পেয়েছিলাম। আর এই দানবটি সুন্দরকে নিজের বশে করে নিয়েছিল। কিন্তু দেখার বিষয় যে এই দানবকে দেখতে একেবারে অর্জুনের মতো, মানে অক্ষয় কুমারের মতো। কিন্তু এমনটা কেন, এই প্রশ্নের উত্তর আমরা একেবারে লাস্টে পাবো। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, নাহলে কিন্তু কোনো টুইস্ট কিছুই বুঝতে পারবে না। তো পরের দিন অর্জুনের বাবা তাকে ফোন করে বলে যে মঙ্গলপুরে ওই রাজমহলের ভেতরে তার বোনের বিয়ে দিতে না, কারণ পুরো গ্রামটা নাকি অভিশপ্ত। আর যতক্ষণ না আমি মঙ্গলপুরে পৌঁছচ্ছি ততক্ষণ তুমি পাশের গ্রাম গঙ্গাপুরে গিয়ে পণ্ডিত
বশিষ্ঠের সঙ্গে দেখা করতে। যদি পণ্ডিত মশাই বিয়ে করতে না বলে তাহলে ভাই প্লিজ ওই রাজমহলের ভেতরে মীরার বিয়ে দেবে না। তো কথা অনুযায়ী অর্জুন বশিষ্ঠ গুরুজির সঙ্গে দেখা করে বধূসুর সম্পর্কে জানতে চায়। আর গুরুজি বলে যে হ্যাঁ, ওই কাহিনী একদম সত্যি। কয়েক বছর আগে কিছু তান্ত্রিক তাকে আবার জীবন্ত করার চেষ্টায় মেতেছিল, যার জন্য 13 জন নতুন বিয়ে করা বউকে বলি দিতে পারলে বধূসুর আবার জীবন্ত হয়ে যাবে। কিন্তু গ্রামের সেই কালো জাদুর তান্ত্রিকগুলোকে আটকানোর জন্য কিছু পণ্ডিতদেরকে এই গ্রামে নিয়ে আসা হয়েছিল। আর তখন থেকেই সেই পণ্ডিতেরা এই গ্রামে বসবাস করতে শুরু করে। আর সেই পণ্ডিতই হচ্ছে অর্জুনের দাদুর বংশধর আচার্য দুষ্মত আচার্য। কিন্তু সেই আচার্য মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এখন এই গ্রাম নাকি বধূসুরের নজর থেকে একেবারেই মুক্ত আর এইখানে বিয়ে করা যেতে পারে। কিন্তু বশিষ্ঠ গুরুজি বলে যে আমি এখনো পর্যন্ত শিওর নই যে ওই রাজমহলের ভেতরে বিয়ে দেওয়া যেতে পারে কিনা। তার জন্য আমি আমার একজন শিষ্য রামকে তোমার সঙ্গে রাজমহলে পাঠাচ্ছি। সে আগে গিয়ে চেক করুক যে ওই রাজমহল একেবারে শয়তান মুক্ত কিনা, তারপর যা হবে ভাবা যেতে পারে। তো কথা অনুযায়ী রাম সেই রাজমহলের ভেতরে এসে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেশন যন্ত্রের সাহায্যে বুঝতে পারে যে না, এই রাজমহল এখনো শয়তানের কবলে রয়েছে। সে বাড়ির ভেতরে সেই বন্ধ দরজা দেখতে পায় যেটা বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আর যখনই সে কাছে গিয়ে উকি মেরে ভেতরে দেখার চেষ্টা করে, হঠাৎই কারেন্টের ঝটকা লেগে দূরে উড়ে গিয়ে পড়ে যায়। এরপর রাম বাড়ির সমস্ত মেম্বারকে বলে প্রত্যেকটা দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতে, আর সেই প্রদীপ যেন নিভে না যায়। এই বলে সে গুরু বশিষ্ঠকে রাজমহলে নিয়ে আসার জন্য অর্জুনের সঙ্গে আবার আশ্রমের দিকে চলে যায়। কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় ঝড় তুফান শুরু হয় আর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর এইখানেই পণ্ডিত রাম মারা যায়। আসলে বধূসুর চাইতো না যে কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াক। আর এইরকম ভয়ঙ্কর কাণ্ড কারখানা দেখে অর্জুনের এইবার বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ, সত্যি এই রাজমহল আর এই মঙ্গলপুর গ্রাম এক অভিশপ্ত দুনিয়া। তো রাত্রেই রাজমহলে ফিরে এসে দেখতে পায় যে পণ্ডিত রাম সেই প্রদীপগুলোকে জ্বালিয়ে রাখতে বলেছিল তা সব নিভে গেছে। আর বারান্দার ওই পারে দেওয়ালের কাছে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই শয়তানটি অর্জুনকে মারার চেষ্টা করে, কিন্তু কোনো রকম সে মোবাইলের আলো বা টর্চ লাইট বা গাড়ির হেডলাইটের কাছে গিয়ে অর্জুন বেঁচে যায়, কারণ বধূসুরের শক্তি কেবলমাত্র অন্ধকারেই থাকতে পারে। অর্জুন এই ব্যাপারটা নিয়ে পরের দিন জগদীশের সঙ্গে আলোচনা করে আর বলে যে না, এইখানে বিয়ে দেওয়া একেবারে অসম্ভব। কিন্তু তখনই তার বোন মীরা সমস্ত কুটুমজনকে নিয়ে চলে আসে। আর অর্জুন হাজার চেষ্টা করলেও এই বিয়েকে আর না দিয়ে থাকতে পারবে না। কিন্তু এই রাজমহলের ভেতরে বধূসুরের ব্যাপারটা সে কাউকেই বলে না। তো পরের দিন অর্জুনের বাবা মঙ্গলপুর গ্রামে চলে আসে আর অর্জুন তার বাবাকে সেই বশিষ্ঠ পণ্ডিতের কাছে নিয়ে যায়। সে বলে যে কাল তার উপর যেভাবে অ্যাটাক করা হয়েছিল আর মীরা সমস্ত কুটুমজনকে নিয়ে এই প্যালেসে চলে এসছে, এই সব ব্যাপারের মাঝে সে একদম ফেসে গিয়েছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তো এইখানে গুরুজি পুঁজি পাথি বিচার করে বলে যে কেউ একজন আছে যে নাকি বধূসুরকে আবার বাঁচিয়ে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর এখনো পর্যন্ত 12 জন বউয়ের বলি দেওয়া হয়ে গেছে, আর মাত্র একজনে বলি দিতে পারলেই সেই শয়তান আবার চিরজীবনের জন্য জীবন্ত হয়ে যাবে। আর এইদিকে মীরার বিয়ে একেবারে ফাইনাল, তাই গুরুজি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। গুরুজি বলে হ্যাঁ, একটা উপায় আছে। যদি বিয়ে রাত্রে না করে দুপুর 12টার মধ্যেই কমপ্লিট করে সন্ধ্যা হওয়ার আগেই বর বউ এই মঙ্গলপুর গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে তারা এই যাত্রায় বেঁচে যেতে পারে। আর বিয়ের সময় গুরুজি নিজেই সেই রাজমহলের ভেতরে বন্ধ ঘরের ভেতরে পূজা অর্চনা করে শয়তানকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু প্রবলেম হলো যে সেই রুমের চাবি কার কাছে আছে তা তো কেউই জানতো না। তখন অর্জুন মনে করে যে তাহলে নিশ্চয়ই সেই চাবি কালীর কাছে আছে, যে কিনা দাদুর অন্য একটি বাড়িতে চাকরের কাজ করত। তাই সে তার বাবাকে নিয়ে দাদুর বাড়িতে চলে আসে। কিন্তু এইখানে চাকর কালী তাকে চাবি দেয় না, বরং অর্জুনের সঙ্গে মারপিট শুরু হয়ে যায়। আর তখনই কোনো একজন বুড়ো মানুষ হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসে আর তাকে দেখে অর্জুনের বাবা গুরুজি বলে ডাকতে শুরু করে। ইয়াস, এই বুড়ো মানুষটি হচ্ছে অর্জুনের দাদু দুষ্মত আচার্য, যে কিনা এখনো বেঁচে আছে। মানে এতদিন যে অর্জুন ভাবতো তার দাদু মারা গেছে, ব্যাপারটা একদমই মিথ্যে কথা, সে এখনো বেঁচে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে অর্জুনের বাবা তার দাদুকে বাবা বলে না ডেকে গুরুজি বলে ডাকছে কেন। তো এরপর বাপ ছেলে সেইখান থেকে ফিরে আসে আবার পণ্ডিত বশিষ্ঠর কাছে। আর এইখানে মুভির খুব বড় একটা টুইস্ট রিভিল করা হয় যে বাসুদেব মানে অর্জুনের বাবা অ্যাকচুয়ালি দুষ্মত আচার্যের ছেলে নয়। গুরুজির আসল ছেলের নাম মাধব, যাকে দেখতে একদম অর্জুনের মতো। আর বাসুদেব হলো সেই গুরুজির সব থেকে প্রিয় শিষ্য। তো গুরুজি একটা আশ্রম চালাতো যেখানে বেদশাস্ত্র, সংস্কৃতি, নাচ গান শেখানো হতো। আর দুষ্মন্ত গুরুজি তার প্রিয় শিষ্য বাসুদেব আর তার ছেলে মাধবকে তন্ত্রবিদ্যা সাধনায় সিদ্ধ করত, যাতে সেই শয়তানের হাত থেকে পরিবার পরিজনকে বাঁচানো যায়।
তো একদিন সেই আশ্রমে এক গুরুজির বন্ধুর মেয়ে যশোদা নাচ শেখানোর জন্য আসে, আর বাসুদেবের সঙ্গে যখন তার পরিচয় হয় দুজনে দুজনকার প্রেমে পড়ে যায়। কিন্তু সমস্যা হলো যে এই দিকে মাধব যশোদাকে প্রথম দেখেই মনে মনে ভালোবেসে ফেলে, যার জন্য এই আশ্রমের প্রতি তার আর কোনো ধ্যান থাকে না। তো একদিন গুরুজির সামনে ভুল করে উল্টো মন্ত্র উচ্চারণ করে দেয়, যার জন্য তার বাবা তাকে বকাঝকা করে বলতে থাকে যে এমনটা করা মহাপাপ, কারণ এক সময় কিছু তান্ত্রিক উল্টো মন্ত্র যোগ করে বধূসুরকে জাগানোর চেষ্টা করেছিল। কারণ বধূসুরকে জাগালে সেই শয়তান ওই মানুষের সমস্ত ইচ্ছেকে পূর্ণ করে দেয়, কিন্তু ওই মানুষ আজীবন সেই দানবের গোলাম হয়ে থাকবে। যার জন্য গুরুজির বংশধরেরা একটি রুমের ভেতরে বহু পণ্ডিতকে বসিয়ে মন্ত্র জপ করেছিলেন, কারণ ওই বাড়ির মন্ত্রের আওয়াজ সোজা বধূসুরের কবরে শোনা যেত। কিন্তু বর্তমানে অত পণ্ডিতকে ডেকে আনা একদমই অসম্ভব, তাই দুষ্মন্ত আচার্য একটা বিশাল অডিও মেশিন তৈরি করে প্রত্যেকদিন রাত্রে সেইটিকে মন্ত্রের মতো করে বাজাতো আর সকাল হলেই বন্ধ করে দিত, যাতে বধূসুরের শক্তি কখনোই বাড়তে পারতো না। তো একদিন আচার্য মহাশয় তার প্রিয় শিষ্য বাসুদেবের সঙ্গে যশোদার বিয়ে ঠিক করে দেয়, আর এই দেখে মাধবের পুরো মাথা খারাপ হয়ে যায়, কারণ সে যে কোনো মূল্যে যশোদাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তাই রাত্রেবেলা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ সেই মন্ত্র জপ করা রুমের ভিতরে চলে যায় আর বিশাল অডিও মেশিনকে উল্টো দিকে চালিয়ে দেয়, যাতে উল্টো মন্ত্র চলতে থাকে। মাধবের একটাই উদ্দেশ্য বধূসুরকে জাগিয়ে তুলে নিজের ইচ্ছাকে পূর্ণ করা। কিন্তু ঠিক সেই সময় তার বাবা চলে আসে আর দেখতে পায় যে মাধবের মুখ এক ভয়ঙ্কর দানবের মতো বদলে গিয়েছে। মাধব তার বাপকে বলে যদি সে যশোদাকে না পায় তাহলে বধূসুরকে জাগিয়ে দেবে। এই কথা শুনে আচার্য মহাশয় ভয় পেয়ে যায় আর তার ছেলেকে কথা দেয় যে প্লিজ এমনটা করিস না, আমি তোকে কথা দিচ্ছি আমি যশোদাকে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। তো পরের দিন গুরুজি বাসুদেবকে এসে বলে যে যশোদার সঙ্গে তোমার বিয়ে সম্ভব নয়, কারণ আমার ছেলে মাধব ওই মেয়েটাকে খুব ভালোবাসে, তাই তুমি আমার আশ্রম ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাও, কোনো প্রশ্ন করবে না। তো বাসুদেব কিছু বুঝতে না পেরে মনের দুঃখে সেই আশ্রম ছেড়ে চলে যায়, আর তারপর যশোদা গুরুজির কথায় মনের দুঃখে মাধবকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু এরপর ফুলসজ্জা রাত্রে হঠাৎ মাধব বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেই রুমের ভেতরে চলে যায় আর মন্ত্রকে আবার উল্টো দিকে চালিয়ে দেয়, কারণ সেই শয়তান মাধবকে পুরো বশে করে নিয়েছে। আর ঠিক তখনই এখানে যশোদা চলে আসে আর তার চোখের সামনেই মাধব এক বিশাল ডানাওয়ালা রাক্ষসে বদলে যায়। এই দেখে ভয়ে মেয়েটি সেই দিন রাত্রেই আশ্রম ছেড়ে পালিয়ে যায়। তারপর বাসুদেবের সঙ্গে দেখা করে তারা দুজন অন্য কোথাও বিয়ে করে নেয়। তো কয়েক মাস পর তাদের একটা ছেলে হয়, যেটা আসলে মাধবের ছেলে, যার নাম অর্জুন, মানে আমাদের প্রেজেন্ট টাইমের অক্ষয় কুমার। আর কয়েক বছর পর তাদের আরেকটি মেয়ে হয় যার নাম মীরা, আর এই মীরা হচ্ছে বাসুদেবের নিজের মেয়ে। কিন্তু মেয়েটি জন্ম হওয়ার পর যশোদা মারা যায়, আর তারপর থেকে বাসুদেব তার দুই ছেলে মেয়েকে নিয়ে লন্ডনে বাস করত। আর এইদিকে মাধব দানব হয়ে বধূসুরের জন্য নতুন বিয়ে করা বউদেরকে তুলে নিয়ে আসতো, আর সেই আচার্য মহাশয় নিজের ছেলেকে এই কাজগুলো করার জন্য সাহায্য করত, কারণ সে জানতো যে মাধবের অভিশাপ তখনই শেষ হবে যখন বধূসুর পুরোপুরিভাবে জীবন্ত হয়ে যাবে। এখনো পর্যন্ত বধূসুরের জন্য 12 জন বউকে হত্যা করা হয়েছে, আর মাত্র একটা বউকে মারতে পারলেই বধূসুর চিরজীবনের জন্য জীবন্ত হয়ে যাবে। আর সেই কারণে আচার্য মহাশয় পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছিলেন যে এখন মঙ্গলপুরে বধূসুরের কোনো ভয় নেই, বিয়ে করা যেতে পারে, কিন্তু তাও গ্রামবাসীরা তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই জন্য আচার্য মহাশয় আর একটি প্ল্যানিং করে, যে সে জানতো বাসুদেবের একটি মেয়ে আছে, তাই জন্য সে মারা যাওয়ার নাটক করে আর মীরাকে নিজের সমস্ত সম্পত্তি লিখে দেয়, যাতে মীরা এই মঙ্গলপুর গ্রামে এসে রাজপ্রাসাদের ভেতরে বিয়ে করতে পারে, আর তখনই তাকে সেই দানব এসে তুলে নিয়ে যাবে। ভাই বুড়োর প্ল্যানিং কিন্তু পুরো জোরদার ছিল ভাই। তো এই ব্যাপারটি এখন বাসুদেব, অর্জুন আর তাদের গুরুজি জানতে পেরে যায়, যার জন্য মীরার বিয়ে রাত্রে না করিয়ে দুপুরে করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এইদিকে ছেলের বাড়ির লোকেরা এই ব্যাপারটা একদমই মানতে নারাজ। তারা বলে যদি বিয়ে করতে হয় তাহলে একমাত্র রাত্রেই হবে, তা না হলে আমরা ছেলেকে তুলে নিয়ে চলে যাব, তোমরা তারপরে আঙুল চুষবে। তো মান সম্মানের কথা ভেবে অর্জুন রাত্রে বেলাতেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাউকে বলে না যে রাত্রে কি হতে যাচ্ছে। এরপর যখন রাত্রে ধুমধাম করে বিয়ের কাজ সম্পূর্ণ হয়, ঠিক তার পরক্ষণেই সেই সুন্দর নামের কারেন্ট মিস্ত্রি, যে কিনা এখনো পর্যন্ত বধূসুরে বসে আছে, সে রাজপ্রাসাদের সমস্ত কারেন্টের তারকে কেটে দেয়, যার জন্য পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায়। বাড়ির চারপাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বাদুড় এসে উঠতে শুরু করে। আর এই সিচুয়েশন দেখে অর্জুন প্রত্যেক অতিথিকে রুমের মধ্যে পাঠিয়ে দেয় আর দরজার সামনে একটি টর্চ লাইট জ্বেলে দেয়।
দেয়, কিন্তু কোনোতেই কিছু লাভ হয় না, কারণ পরের মুহূর্তেই সেই রাক্ষস রূপী মাধব এসে মীরাকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এইদিকে অর্জুন তার বোনকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে বধূসুরের মন্দিরের দিকে দৌড় দেয়, কারণ এই জায়গাতে সে আগেও এসেছে, কিন্তু এখানে এসে যা দেখে তার নিজের চোখে একদমই বিশ্বাসই করতে পারে না। এইখানে 12 জন মৃত বউয়ের শরীর বসে আছে, আর তার পাশে বসেছিল তারই বোন মীরা, যাকে একটু পরেই বলি দেওয়া হবে। আর ওইদিকে দুষ্যন্ত আচার্য কালো জাদুর তন্ত্র মন্ত্র পড়ছিল, যাতে ধোঁয়ার ভেতর থেকে বিশাল আকারে এক শয়তান বেরিয়ে আসে, যার নাম বধূসুর। অর্জুন অনেক চেষ্টা করে মীরাকে আটকানোর, কিন্তু মীরার কোনো জ্ঞান ছিলই না। আর এইখানে দানব রূপী রাঘবের সঙ্গে অর্জুনের খুব জবরদস্ত একটা অ্যাকশন হয়। আসলে দুজনেই বাপ ছেলে, কিন্তু রাঘবের কোনো হোশ ছিল না। আর এইদিকে বাসুদেব আর তার গুরুজি সেই রুমে গিয়ে মন্ত্র পড়া যন্ত্রটিকে সোজা দিকে চালিয়ে দেয়, যাতে পবিত্র মন্ত্রের আওয়াজ বধূসুরের মন্দিরের দিকে শোনা যেতে থাকে। আর এইদিকে যখন রাঘব মীরাকে মারতে যাবে, ঠিক তার আগে আকাশে খুব জোরে একটা বিজলি চমকায়, আর সেই আলো বৃক্ষানি গাছের মধ্য দিয়ে অর্জুনের শরীরে চলে আসে। তারপর সেই শক্তির মাধ্যমে অর্জুন প্রথমে সেই দানব রাঘবকে মেরে ফেলে, আর তারপর দুষ্মন্ত আচার্যকেও মেরে ফেলে। আর সেই কালো জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা মাঝ রাস্তায় ভেঙে যাওয়ায় বধূসুর এইখানে মারা যায়। তারপর আমরা দেখতে পাই যে বধূসুরের মন্দিরটা ভেঙে যেতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেই রুম যেখানে মন্ত্রের যন্ত্র রাখা ছিল, সেই রুমের সঙ্গে এই মন্দিরে একটা আন্ডারগ্রাউন্ড টানেল খুলে যায়। অর্জুন মীরাকে সঙ্গে নিয়ে সেই গুহা থেকে রাজমহলে চলে আসে, কিন্তু এত কিছু হয়ে গেছে এই ব্যাপারটা তারা বাড়ির অন্য কাউকে একদমই বলে না। তো পরের দিন সকালে যখন সবাই খুব আনন্দে এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছিল, তখন ঠিক প্রিয়া চলে আসে আর বলে যে দেখো, আমি কোনো রাইটার নই, আসলে আমার বোন চিত্রা এই গ্রামে এসে নিখোঁজ হয়ে গেছে, আর আমি তাকে খোঁজার জন্যই এখানে এসেছিলাম। এই কথাগুলো শুনে অর্জুন বুঝতে পারে যে আসলে যে মেয়েটাকে সে ভালোবাসতো, যেই মেয়েটাকে নিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল, যার সঙ্গে এত প্রেমালাপ, সেই মেয়ে আসলে পৃথিবীতে বেঁচে নেই। আসলে সে একজন ভূতকে ভালোবাসতো, যাকে অর্জুন ছাড়া আর অন্য কেউ দেখতে পেত না। তো যাই হোক, এরপর সিন শিফট হয় সেই স্টেশনে যেখান থেকে এই সিনেমাটা শুরু হয়েছিল। আসলে এই পুরো কাহিনীটা সেই ভিখারি মানুষটি বাচ্চাগুলোকে বলছিল। তো ছেলেগুলো ভিখারিকে বলে যে আচ্ছা, অর্জুন একাই কেন ভূত দেখতে পেত? ভিখারিটি বলে একসময় অর্জুন কারেন্ট শক লেগে কিছুক্ষণের জন্য মারা গিয়েছিল, আর তারপর থেকেই মরে যাওয়া মানুষের কিছু আত্মা সে দেখতে পেত। তারপর আমরা দেখতে পাই যে এই ভিখারি মানুষটি আর কেউ নয়, বরং অর্জুন নিজেই ছিল। আসলে এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পর সে আর লন্ডনে ফিরে যায়নি, বরং এই মঙ্গলপুরেই বাস করত। আর এরকমই একটি হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। তো গুরু লোক, যদি তোমরা ট্রেন্ডিং মুভির এরকম সুন্দর সুন্দর कहानी जानते चाहो, তাহলে प्लीज लाइक शेयर सब्सक्राइब एंड मिलते हैं अगले वीडियो में।